দেখো, দশম শ্রেণীর এই যে আমাদের পরীক্ষাটা আসছে সামনে, এর সিলেবাসের মধ্যে প্রথমেই রয়েছে সমাস। ব্যাকরণটা যখন আমরা চর্চা করছি, অষ্টম শ্রেণীতেও আমাদের সমাস পড়তে হয়। তো আমরা প্রথমেই যেটা ভুল করি, সমাস সম্বন্ধে একটা স্পষ্ট পরিচ্ছন্ন ধারণা না নিয়ে আমরা সমাস নির্ণয় করার চেষ্টা করি। সমাস কাকে বলে, সমাস কয় প্রকার, তারপরে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, এর মধ্যে ঢুকে যাই। তো এর ফলে কি হয় যে সমাস সম্বন্ধে আমাদের স্পষ্ট ধারণা তৈরি হয় না। তার ফলে আমরা সমাস নির্ণয় করতে গিয়ে অনেক ক্ষেত্রেই ভুল করি। একটা জিনিস মাথায় রাখবে, সমাস যখন নির্ণয় করবে তখন যে শব্দটার সমাস নির্ণয় করবে সেটা বাক্যে কোন বাক্যে রয়েছে, বাক্যে কোন জায়গায় রয়েছে, কি অর্থটা প্রকাশ করছে, এটা তাহলে বুঝতে পারবে। বাক্যের মধ্যে ওই পদটাকে রেখে, অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থায় পুরো বাক্যটাকে পড়বে। পড়লে পরে তখনই ওই সমাসবদ্ধ পদটার মানেটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর মানেটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু সমাস নির্ণয় করায় ভুল তোমাদের হবে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সমাস যখন তোমরা পড়বে তখন সমাস সংক্রান্ত কিছু পরিভাষা আছে, সেইগুলো তোমাদের জানতে হবে এবং মনের মধ্যে গেঁথে নিতে হবে। তো আমরা আজকে সেই জায়গা থেকে সমাসটা আলোচনা করব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সমাস, এর বিপরীতে আরেকটা শব্দ হচ্ছে ব্যাস। সমাসের বিপরীত কিন্তু ব্যাস। তোমাদের ব্যাসদেবের নামটা নিশ্চয়ই মনে আছে, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এখন বেদব্যাস নামটা কেন হলো না, ভগবান বেদব্যাসের আগে পর্যন্ত বেদের যে জ্ঞান সেটা একসঙ্গে মিলেমিশে ছিল। উনি সেইটাকে আলাদা করেছিলেন। ঋক, সাম, যজু এবং অথর্ব চারটে ভাগে উনি ওটাকে বিন্যস্ত করেছিলেন। তাহলে একটা অখণ্ড জিনিসকে উনি যখন চার ভাগে ভাগ করছেন, অখণ্ড জিনিসকে যখন ভাগ করছেন, এই ভাগ করাটার নাম হচ্ছে ব্যাস। এই ভাগটা করেছেন বলেই তার নাম বেদব্যাস, এবং আমরা সংক্ষেপে বলি ব্যাসদেব। দেব সম্মানসূচক একটা শব্দ, ওনার নাম হচ্ছে ব্যাস, ব্যাসদেব। পুরো নামটা তো আগেই বললাম। তো তার মানে ব্যাস মানে হচ্ছে বিস্তার করা বা তাকে ভাগ করা। ব্যাস মানে ভাগ করা। আর সমাস মানে কি? সমাস মানে সংক্ষেপ করা। তাহলে এই দুটো শব্দ পরস্পরের বিপরীত শব্দ। সমাস মানে সংক্ষেপ করা, আর ব্যাস মানে সেটাকে ভাগ করা। তো এই জন্যেই তোমরা দেখবে যে সমাস করতে গিয়ে ব্যাস বাক্য কথাটা তোমরা পাও। ব্যাস বাক্য কথাটা যখনই পাবে তখন ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের নামটা একটু স্মরণ করে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে ব্যাস বাক্য বলতে কি বোঝানো হচ্ছে। তো যাই হোক, আজকে এখানেও আমরা বুঝবো ব্যাপারটা। তো ব্যাসদেবের নামটা মনে করলে পরে এই যে আজকে যেটা পড়ছো এটা তোমাদের মনে পড়ে যাবে। তো সমাস এবং ব্যাস দুটো বিপরীত শব্দ। সমাস শব্দটাকে যদি আমরা এর ব্যুৎপত্তি নির্ণয় করি তাহলে দেখতে পাবো সমাস হচ্ছে সম্পূর্বক অস ধাতু ঘং। তোমাদের অনেকেরই একটু অসুবিধা হবে, কারণ কি প্রকৃতি প্রত্যয়টা তোমরা ভালো করে করোনি, তো সেই কারণে অসুবিধা হবে। তো যাই হোক, অসুবিধা হলেও এইটুকু তো আর মনে রাখতে কোনো সমস্যা নেই।
সমাস শব্দটা, এটাকে যদি আমরা এর ব্যুৎপত্তি নির্ণয় করি তাহলে এটার মধ্যে দেখতে পাবো সম উপসর্গ আছে, অস ধাতু আছে, আর ঘং প্রত্যয় আছে। ঠিক এর উল্টোটা হচ্ছে ব্যাস, বি উপসর্গ, অস ধাতু, ঘং। তো এবারে এই দুটোর অর্থের তফাৎ কি? আচ্ছা, তোমরা বলতে পারবে সংযোগ এবং বিয়োগ এই দুটোর অর্থের তফাৎ কি? সংযোগ মানে যোগ করা, আর বিয়োগ মানে তাদেরকে বিযুক্ত করা, আলাদা করা। তাহলে একত্রীকরণকে বলা হচ্ছে সংযোগ, আর তাকে বিভাজন করে আলাদা করাকে বলা হচ্ছে বিয়োগ। তাহলে সংযোগেও দেখো সমপূর্বক যুজ ধাতু ঘং, আর বিয়োগটাও বিপূর্বক যুজ ধাতু ঘং। তার মানে সংযোগ এবং বিয়োগ দুটো সম্পূর্ণ বিপরীত শব্দ। সেই রকমই সমাস এবং ব্যাস দুটো সম্পূর্ণ বিপরীত শব্দ। সমাস, এই যে সম্পূর্বক অস ধাতু ঘং, এটার অর্থ হচ্ছে সংক্ষেপ করা। আমরা বলি সংক্ষেপ, সংক্ষেপ করা না বলে আমরা বলি সংক্ষেপ। তাহলে সমাসের অর্থ যখন তোমাদেরকে জিজ্ঞাসা করবে তখন তোমরা বলবে সমাসের অর্থ সংক্ষেপ। তাহলে ব্যাস এর অর্থ কি হবে? বিপূর্বক অস ধাতু ঘং, ব্যাসের অর্থ হচ্ছে বিস্তার। তাহলে দুটো বিপরীত বললাম, সংক্ষেপ, সমাস মানে সংক্ষেপ, আর ব্যাস মানে বিস্তার। আগে এইটা পরিষ্কার করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এরপরে আমরা এগোবো। এরপর আমরা এই যে সমাস মানে বললাম সংক্ষেপ, কিসের সংক্ষেপ? না, একটা বাক্যাংশের সংক্ষেপ। একটা বাক্যাংশ মানে কি? একের বেশি পদ, দুটো পদ, তিনটে পদ, চারটে পদ হতে পারে। তো সেগুলোকে যখন সংক্ষিপ্ত আকারে আমরা লিখব সেটাকেই আমরা বলবো সমাস। তো দুটো পদ, তিনটে পদ, চারটে পদ, একটা পদকে তো আর সংক্ষিপ্ত করা যাবে না। দুটো পদ, তিনটে পদ, চারটে পদ, এদেরকে যখন সংক্ষিপ্ত করব তখন আমরা তাকে সমাস বলছি। তাহলে 2, 3, 4, 5 এরকম করে তো 6, 7, 8, 9 হতে পারে, হতেই পারে। অনেকগুলো পদকেও সংক্ষিপ্ত করা যায়। তো আমরা কি সংজ্ঞা লিখবো যখন, তখন এই সব লিখবো, 2টি পদকে অথবা 3টি পদকে অথবা 4টি পদকে অথবা 5টি পদকে। এত না লিখে আমরা লিখছি 2 বা ততোধিক, মানে 2 বা তার অধিক। তার অধিক 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, যত খুশি হোক না কেন, ততোধিকের মধ্যে সবই এসে যাচ্ছে। তো তাই যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে যে সমাস কাকে বলে, আমরা উত্তর দেব যে 2 বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। কি বললাম? সমাস কাকে বলে? 2 বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। দুটো পদ আছে, তাকে এক পদে পরিণত করে দিলাম। তিনটে পদ আছে, তাকে এক পদে পরিণত করে দিলাম। তার মানে আমি সমাস করলাম। এরপর তাহলে উদাহরণ চাইবে তোমরা যে কি করে হয় 2 বা ততোধিক পদ এক পদে, কি করে আমরা এটাকে পরিণত করব, এক পদে পরিণত করব। তো সেই জন্যে তোমাদের সামনে উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো, আমরা বলি গঙ্গা জল। তো গঙ্গা জলের অর্থটা কি? গঙ্গার জল। তাহলে আসলে এখানে দুটো পদ ছিল, একটা হচ্ছে গঙ্গার, একটা হচ্ছে জল। দুটোকে এক পদে পরিণত করলাম গঙ্গার জল। এখানে ঘটনাটা কি হলো দেখো, ছিল গঙ্গার জল, সেটা হয়ে গেল গঙ্গা জল, আমরা করলাম গঙ্গা জল। এই যে সংক্ষিপ্ত করার সময় পূর্বপদের যে বিভক্তি চিহ্ন সেটা কিন্তু লুপ্ত হয়ে গেল। মূল শব্দটা কি ছিল? গঙ্গা, তার সঙ্গে র বিভক্তি যুক্ত ছিল। আমরা জানি যে বিভক্তি ছাড়া কোনো শব্দ বাক্যে প্রযুক্ত হতে পারে না। তাহলে গঙ্গার এর সঙ্গে র বিভক্তি যুক্ত আছে। আমরা যদি বিভক্তিটা একটু মনে করে নিই, গঙ্গার সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হলে গঙ্গা হবে, গঙ্গার সঙ্গে কে বিভক্তি যুক্ত হলে গঙ্গা কে হবে,
গঙ্গার সঙ্গে র বিভক্তি যুক্ত হলে গঙ্গার হবে, গঙ্গার সঙ্গে অন্তস্থ বিভক্তি যুক্ত হলে গঙ্গায় হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি গঙ্গার জল, এখানে গঙ্গা শব্দটার সঙ্গে র বিভক্তি যুক্ত আছে। কিন্তু যখন আমরা সমাস করছি তখন এই যে গঙ্গার এই শব্দটা থেকে র বিভক্তিটা আমরা আলাদা করে নিচ্ছি, করে নিয়ে তাকে লুপ্ত করে দিচ্ছি। তাই তখন এই গঙ্গা এবং জল দুটো কাছাকাছি এসে যাচ্ছে, একটা পদে পরিণত হচ্ছে। এই যে বিভক্তি চিহ্ন, এইটা হচ্ছে এক পদে মিলনের পথে সবচাইতে বড় বাধা। তো তাহলে আমরা যখন মিলন ঘটাতে চাইব তখন বাধাটাকে সরিয়ে দিতে হবে। তো সেই কারণে ওই যে পূর্বপদে যে বিভক্তিটা থাকছে সেটাকে আমরা সরিয়ে দিচ্ছি, সরিয়ে দেওয়ার পরে দুটোকে যোগ করে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, র বিভক্তিটাকে সরিয়ে দিয়ে আমরা যোগ করে দিলাম, আমাদের সমাস হয়ে গেল। আগেই বললাম যে সমাস হওয়ার সময় পূর্বপদের বিভক্তি চিহ্নটা লুপ্ত হয়ে যায়। এখানে দেখো পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি, গঙ্গার সঙ্গে যে র বিভক্তি আছে এটা আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তো এটাকে যখনই সরিয়ে দিলাম তখন গঙ্গা হয়ে গেল, আর তার সঙ্গে তার পরপদটাই রয়েছে জল, দুটোকে যোগ করে দিলাম, তো হয়ে গেল গঙ্গা জল। তাহলে পূর্বপদে যে র বিভক্তিটা ছিল সমাসের কারণে সেটি লুপ্ত হয়ে গেল। এরকম আরেকটা উদাহরণ দেখো, রথকে দেখা, রথ দেখা। তো এখানে রথ দেখা, আমার লেখাটা একটু ভুল হয়েছে, রথ দেখা একসঙ্গে হবে। যে রথকে দেখা এটা একটা বাক্যাংশ, এর মধ্যে দুটো পদ রয়েছে, রথ কে রয়েছে আর দেখা রয়েছে। তো রথ কের মধ্যে কি বিভক্তি রয়েছে, কে বিভক্তি রয়েছে। তো আমি যখন সমাস করব তখন আমি করব কেটাকে বাদ দেবো, তাহলে কে বিভক্তিকে বাদ দেওয়ার ফলে রথ পড়ে রইল, তার সঙ্গে দেখাটা যোগ করে দেবো, রথ দেখা। মাঝে কিন্তু কোনো ফাঁক থাকবে না, রথ এবং দেখা এর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না। আমার এখানটায় একটু ভুল লেখা আছে, তোমরা যখন লিখবে তখন ওই ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। যেমন গঙ্গা এবং জল এই দুটোর মাঝে কোনো ফাঁকা রেখেছি কি, ফাঁকা রাখিনি, সেরকম রথ এবং দেখা এর মাঝে কোনো ফাঁকা থাকবে না। এটা আমার টাইপিংয়ে ভুল হওয়ার জন্যে এরকম দেখাচ্ছে। তাহলে মূল যেটা মুদ্রা কথা সেটা হলো যে যখন সমাস করব তখন সমাসের পূর্বপদে যে বিভক্তি চিহ্ন সেটাকে আমার লুপ্ত করতে হবে। এটা নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। এরপর অনেক সময় কি দেখা যায়, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত না থেকে শব্দের পরে অনুসর্গ থাকে। বিশেষ করে তোমরা দেখবে যেখানে করণকারক বোঝাবে, যেখানে নিমিত্তকারক বোঝাবে, যেখানে অপাদানকারক বোঝাবে, সেই সব জায়গায় সাধারণভাবে আমাদের বিভক্তি না থেকে বিভক্তির পরিবর্তে অনুসর্গ থাকে। বিভক্তি আর অনুসর্গ এদের কাজ কিন্তু একই। আমরা পড়েছি এর আগে কারক বিভক্তি করার সময় যে অনেক সময় বিভক্তির কাজটা অনুসর্গ করে দেয়। তো বিভক্তি যেমন শব্দের সঙ্গে লেগে থাকে, অনুসর্গ কিন্তু শব্দের সঙ্গে লেগে থাকে না, একটু ফাঁকা থাকে। তো আমাকে ধরে নিতে হবে যে ওটাই বিভক্তি, তখন আমি ওটাকে লুপ্ত করে দেব। উদাহরণ হিসেবে দেখো যে মধু দিয়ে মাখা, তো দিয়েটা এখানে অনুসর্গ, আমি ধরে নেব এটাই বিভক্তি, কারণ অনুসর্গ বিভক্তির কাজ করে। তখন আমি দিয়েটাকে লুপ্ত করে দেব। তাহলে পূর্বপদের পর যে দিয়ে অনুসর্গটা রয়েছে, অর্থাৎ মধু শব্দের পরে যে দিয়ে অনুসর্গটা রয়েছে, এটাকে যদি আমরা লুপ্ত করে দিই তাহলে আমাদের দুটো শব্দ আসছে মধু এবং মাখা, এই দুটোকে এক জায়গায় নিয়ে চলে আসব, হয়ে যাবে মধুমাখা। অতএব পূর্বপদের পর যে দিয়ে অনুসর্গটা ছিল সমাস করার কারণে সেই অনুসর্গটা লুপ্ত হলো। তাহলে আমরা একটু আগে যেটা বলছিলাম, পূর্বপদের সাথে যে বিভক্তিটা থাকে সমাসের সময় সেটা লুপ্ত হয়ে যায়।
তো এটাকে আরেকটু বিস্তার করে দিচ্ছি যে পূর্বপদের সঙ্গে যদি বিভক্তি থাকে অথবা পূর্বপদের পরে যদি কোনো অনুসর্গ থাকে তো সমাস করার সময় সেই বিভক্তি বা অনুসর্গ যেটাই থাকুক সেটাকে লুপ্ত করে দিতে হবে। তাহলে এখানে তোমাদের একটা স্পষ্ট ধারণা হলো যে সমাস কিভাবে করব। এবারে সমাস কাকে বলবো, এটা আমরা আগে কি বলেছিলাম যে দুই বা ততোধিক পদের মিলনকে বলা হয় সমাস। দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। এবার ওই যে সংজ্ঞাটা আগে দিয়েছিলাম তার মধ্যে একটু অসম্পূর্ণতা আছে। কোন দুটো পদের মধ্যে সমাস হবে? যে কোনো দুটো পদের মধ্যে কিন্তু সমাস হবে না। সমাস হতে গেলে পরস্পরের মধ্যে অর্থ সম্বন্ধ থাকতে হবে, অর্থের দিক দিয়ে সম্বন্ধ থাকতে হবে। যখন রাজার এবং পুত্র এই দুটো কথা আমি যখন বলছি, রাজার সঙ্গে পুত্রের একটা সম্পর্ক আছে। ওই পুত্রটা কার? ওই পুত্রটা হচ্ছে রাজার। তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, অর্থ সম্পর্ক। তো সেই জন্যে বলা হচ্ছে কি যে অর্থের দিক দিয়ে পরস্পরের মধ্যে সম্বন্ধ আছে, এরূপ দুই বা তার অধিক পদ যখন মিলিত হয়ে এক পদে পরিণত হয়, আমাদের ব্যাকরণে সেই মিলনকে বলা হয় সমাস। এইটা যখন লিখবে তখন তোমার সংজ্ঞাটা কমপ্লিট হবে, সম্পূর্ণ হবে। তাহলে এটাকে সহজ ভাষায় বলতে পারি, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের মিলনকে বলা হয় সমাস। আগে কি বলেছিলাম? দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। তাহলে সেখানে এই শব্দটা শুধু এই কয়েকটা শব্দ ঢুকিয়ে দাও, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত। তাহলে তোমরা সমাসের অর্থ করতে পারো যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। অথবা তোমরা বলতে পারো পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের মিলনকে সমাস বলে। মানে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত এই কথাটা তোমাদেরকে লিখতেই হবে। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে, এটা তোমরা বলতে পারো। অথবা বলতে পারো পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের মিলনকে সমাস বলে। একই ব্যাপার, মিলন হওয়া মানেই সেটা এক পদে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে সমাসের দুরকম সংজ্ঞা তোমাদেরকে আমি বোঝালাম, জানালাম। যেটা খুশি তোমরা সেটাই লিখবে। এরপর আমাদের যেটা বললাম যে সমাস করতে গেলে আমরা প্রথমে একটা তার প্রাথমিক ধারণা না করেই সমাস করতে যাই, তো তার ফলে আমাদের ভুল হয়। তো সমাস করতে গেলে সমাস বিষয়ক কয়েকটি পরিভাষা আমাদের জানার কথা, জানা উচিত। সেগুলো কি অর্থ প্রকাশ করে সেটা আমাদের বোঝা উচিত। তাহলেই সমাসে আমার আর কোনো সমস্যা হবে না, সমাস শিখতে সমাস লাগবে না। এই পরিভাষাগুলো কি কি আছে? এক নম্বর হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তো ব্যাস মানে তোমাদেরকে বললাম আগেই যে আলাদা করা। তো এখানে তাহলে ব্যাস বাক্য মানে কি না, যে বাক্যটা আলাদা করবে, অর্থাৎ শব্দের অর্থটা বিশ্লেষণ করার জন্যে যখন শব্দটাকে ভেঙে দেওয়া হবে, শব্দ না বলে পদ বলাই ভালো, পদটাকে যখন ভেঙে দেওয়া হবে, রাজমুকুট, রাজমুকুট মানে কি? তো এর অর্থটাকে বিশ্লেষণ করার জন্য আমাকে তাহলে ভেঙে দেখাতে হবে। রাজমুকুট মানে রাজার মুকুট, এটা আমাকে বলতে হবে। তাহলে ছিল শব্দটা রাজমুকুট, আমি সেটা অর্থটা বোঝানোর জন্যে আমি ওটাকে বিস্তার করে দিলাম যে ওটা আসলে হচ্ছে রাজার মুকুট। এই যে রাজার মুকুট, এইটা ওই একটা যে পদে পরিণত ছিল রাজমুকুট, তার চাইতে একটু বিস্তার লাভ করলো। তাহলে সেই কারণে এটাকে বলতে পারি বিস্তৃত বাক্য। অথবা অর্থটাকে বিশ্লেষণ করলো, তাই এটাকে বলতে পারি বিশ্লেষণকারী বাক্য। এবার তোমাদেরকে এই জায়গাটায় একটা কথা বলি যে বাক্য তো হতে পারে না। রাজার মুকুট এটা কোনো বাক্য কি?
বাক্য হতে গেলে তোমার অন্ততপক্ষে একটা ক্রিয়াপদ থাকবে। সেই ক্রিয়াপদটা হয় সুস্পষ্টভাবে উল্লিখিত থাকবে অথবা উহ্য থাকবে, যেটা অনুমান করা যাবে। কিন্তু যখন বললাম রাজার মুকুট, এর মধ্যে কোনো ক্রিয়াপদ নেই, না স্পষ্টভাবে আছে না উহ্যভাবে আছে, নেই। তাহলে এটাকে বাক্য কোনো মতেই বলতে পারি না। যদিও বলা হচ্ছে একে বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, কিন্তু আসলে এটা বাক্য নয়, কারণ এর মধ্যে ক্রিয়াপদ নেই। তো সেই জন্যে এটাকে তুমি যখন বলবে এর অর্থটা বা যখন বুঝবে এর অর্থটা, তখন একে বাক্য না বলে বাক্যাংশ বলবে, ফ্রেজ, বাক্যাংশ। আমরা বাক্যাংশ বলতেই পারি, একের বেশি পদ, সেটা তো বাক্যাংশ। তোমরা ইংরেজিতেও ফ্রেজ পড়েছ। তো সেই জন্যে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য কোনো বাক্য নয়, এটা হচ্ছে বাক্যাংশ। তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলবো? তো তার উত্তরটা হচ্ছে তোমাদের এখানে দেয়া আছে। ওই যে সমাসবদ্ধ পদটা রয়েছে, তার অর্থটা বোঝানোর জন্য, তার অর্থটা ব্যাখ্যা করার জন্য যে পদ সমষ্টির প্রয়োজন হচ্ছে, দুটো পদ বা তিনটে পদ যাই হোক না কেন, সেই পদ সমষ্টি বা বাক্যাংশকে ব্যাস বাক্য বলে। পদ সমষ্টিটা বাদ দিয়ে দাও, সমাসবদ্ধ পদের অর্থ ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় বাক্যাংশকে ব্যাস বাক্য বলে। ঝামেলা মিটে গেল। এইবার বাক্যাংশ মানে তার মধ্যে দুই বা ততোধিক পদ থাকবে। তাহলে কয়েকটা পদকে আমরা বলতে পারি একসঙ্গে পদ সমষ্টি বা পদসমূহ। তো সেই জন্যে এখানে ব্যবহার করা হয়েছে পদ সমষ্টি কথাটা। তো সমাসবদ্ধ পদের অর্থ ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় পদ সমষ্টি বা বাক্যাংশকে ব্যাস বাক্য বলে। এই ব্যাস বাক্যেরই অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে আমরা এভাবেও বলতে পারি যে সমাসবদ্ধ পদের অর্থ ব্যাখ্যা করার জন্য প্রয়োজনীয় পদ সমষ্টি বা বাক্যাংশকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। ঠিক আছে, যাহা ব্যাস বাক্য তাহাই বিগ্রহ বাক্য। তো আমরা সচরাচর ব্যাকরণে বিগ্রহ বাক্য কথাটা কম ব্যবহার করি, ব্যাস বাক্য কথাটা বেশি ব্যবহার করি। কিন্তু যদি বিগ্রহ বাক্য কথাটা এসে যায়, তাহলে তোমরা ঘাবড়ে যেও না। বিগ্রহ বাক্য মানেই হচ্ছে ব্যাস বাক্য। সেটা কি না, সমাসের অর্থটা পরিষ্কার করার জন্যে আমরা যখন সেটাকে বিস্তৃতভাবে লিখি, সেইটাই হচ্ছে ব্যাস বাক্য, সেটারই আরেক নাম বিগ্রহ বাক্য। তাহলে সমাস শিখতে গেলে প্রথম পরিভাষা যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে সমাস, মানে দুই পদের এক পদে মিলিত হওয়া। তারপরে শিখেছি ব্যাস, মানে বিশ্লেষণ করা। এখন যে পরিভাষাটা শিখলাম সেটা হচ্ছে ব্যাস বাক্য আর বিগ্রহ বাক্য। তা তিনটে পরিভাষা আমাদের শেখা হলো। এরপরে হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ হলেই তোমাদের মনে হয় সমস্যা তৈরি করছে যে পদ। না, সমস্যা তৈরি করে না এরা। এরা কি করে? এরা সমাস করে। তো সমাস করে যে পদগুলো, সেগুলোই সমস্যমান পদ। তবে সমস্যমান পদের অর্থ হচ্ছে যে পদগুলো সমাসে অংশগ্রহণ করে। যেমন রাজমুকুট, এই সমাসটা হওয়ার সময় দুটো পদ এই সমাসে অংশগ্রহণ করছে, রাজার এবং মুকুট। অতএব রাজার এবং মুকুট এই দুটো পদ হচ্ছে সমস্যমান পদ। তো এটাকে সহজ করে তোমরা উত্তর দেবে যে যে সকল পদ নিয়ে সমাস হয় তাদের প্রত্যেকটিকেই বলা হয় সমস্যমান পদ। এটা বোঝা তোমাদের পক্ষে সহজ। যে সকল পদ নিয়ে সমাস হয় সেই প্রত্যেকটা পদকেই বলা হয় সমস্যমান পদ। তাহলে রাজমুকুট সমাসটা দুটো পদ নিয়ে হয়েছে, রাজার এবং মুকুট। তাহলে অতএব এখানে সমস্যমান পদ আছে দুটো, একটা হচ্ছে রাজার আরেকটা হচ্ছে মুকুট। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। তাহলে সমাস, ব্যাস, ব্যাসবাক্য এবং সমস্যমান পদ, চারটে পরিভাষার অর্থ আমরা জানলাম।
এরপর এই সমস্যমান পদগুলো নিয়েই তো সমাস হয়। স্বাভাবিকভাবেই যখন ব্যাস বাক্য আমরা করি, অর্থাৎ সমাসের অর্থটা যখন আমরা ব্যাখ্যা করি, তখন এই সমস্যমান পদগুলোই থাকবে ব্যাস বাক্যে। সমাসবদ্ধ পদে বা সমস্ত পদ যেটাকে বলা হয়, যাহা সমাসবদ্ধ পদ তাহাই সমস্ত পদ। তাহলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে এই সমস্যমান পদগুলো মিলিত অবস্থায় থাকে, আর যখন ব্যাস বাক্য করি তখন এরা আলাদা আলাদা অবস্থায় থাকে। তাহলে সমস্যমান পদগুলো সমাসের মধ্যেই থাকে, ব্যাস বাক্যের মধ্যেও থাকে, কিন্তু সমাসে এরা একসাথে থাকে এবং ব্যাস বাক্যে এরা আলাদা আলাদা অবস্থায় থাকে। বোঝা গেছে নিশ্চয়ই? উদাহরণ যেটা দিলাম সেটা হচ্ছে রাজমুকুট। এটা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। কিভাবে তৈরি হয়েছিল, বা এটাকে যদি ব্যাস বাক্য করি কি হবে, তখন হবে রাজার মুকুট। তাহলে এখানে সমস্যমান পদ কি কি আছে? রাজা এবং মুকুট। এখন রাজা এবং মুকুট এই দুটি পদই সমাসবদ্ধ পদে রয়েছে, এই রাজমুকুটের মধ্যে রয়েছে। ব্যাকরণের বিশেষ নিয়ম আছে যে রাজা শব্দটা ওই সমাস হওয়ার সময় রাজ হয়ে যায়। তো ব্যাকরণের বিশেষ নিয়মে রাজাটা রাজ হয়েছে, সেটা ঠিক আছে, আসলে তো ওটা রাজা, নিয়মের কারণে আকারটা ত্যাগ করতে বাধ্য হয়েছে রাজা, কিন্তু রয়েছে তো সমাসবদ্ধ পদের মধ্যেই। তাহলে রাজা এবং মুকুট এই দুটো সমাসবদ্ধ পদে রয়েছে। আবার ব্যাসবাক্যেও রাজা ও মুকুট শব্দ দুটি রয়েছে। এবার তোমরা বলবে রাজা তো নেই, রাজার রয়েছে। হ্যাঁ, রাজার রয়েছে ঠিকই, কিন্তু রাজার সঙ্গে যে র বিভক্তিটা রয়েছে, সেই র বিভক্তিটা যোগ করা হয়েছে শুধুমাত্র রাজমুকুট শব্দের অর্থটা স্পষ্ট করার জন্যে। কাজেই এখানে আমরা বলতে পারি র বিভক্তিযুক্ত রাজা শব্দটা রয়েছে, মানে রাজা শব্দটা রয়েছে, সঙ্গেও একটা বিভক্তিকে সাথে রেখেছে, সেই বিভক্তিটা কি? র। তাহলে কিন্তু আসলে রাজা শব্দটাই রয়েছে। হ্যাঁ, বিভক্তিকে নিয়ে রয়েছে, সমাসবদ্ধ পদে বিভক্তিকে ছেড়ে দিয়ে রয়েছে, আর ব্যাস বাক্যে বিভক্তিটাকে নিয়ে রয়েছে, কিন্তু রাজা রয়েছে। তাহলে রাজা শব্দটাও রয়েছে, মুকুট শব্দটাও রয়েছে ব্যাস বাক্যেও। তাহলে সমাসবদ্ধ পদে যেমন রাজা ও মুকুট এই দুটি পদেই রয়েছে, ঠিক ব্যাস বাক্যেও রাজা এবং মুকুট এই দুটো পদ রয়েছে। তাহলে আমরা এর আগে পর্যন্ত যেটা জানলাম, সেখান থেকে আমরা যদি এই সমাসটা আলোচনা করি, একটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে এখানে সমস্যমান পদ রয়েছে দুটো। এক হচ্ছে রাজা, দুই হচ্ছে মুকুট। দ্বিতীয় কি জিনিসটা আমরা জানলাম, যে রাজমুকুট পদটি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। তারপরে কি জানলাম, আর রাজার মুকুট এই বাক্যাংশটি এটা হচ্ছে ব্যাস বাক্য। তিনটে জিনিস জানলাম, রাজা ও মুকুট এই পদ দুটি সমস্যমান পদ, রাজমুকুট শব্দটি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, এবং রাজার মুকুট এই অংশটি হচ্ছে ব্যাস বাক্য। তাহলে একবার পুরোটা ভালো করে মনে করে নিই। এখানে রাজা এবং মুকুট এই শব্দ দুটি হচ্ছে সমস্যমান পদ। এবার দেখো, এদের মধ্যে রাজা শব্দটি প্রথমে আছে, মানে রাজা পদটি প্রথমে আছে, তাই এটিকে পূর্বপদ বলে। যে প্রথমে থাকবে, পূর্ব মানে প্রথম, তাহলে যে প্রথমে থাকবে সে হচ্ছে পূর্বপদ। তাহলে রাজা এবং মুকুট এই দুটি সমস্যমান পদ, এদের মধ্যে রাজা পদটি প্রথমে আছে, তাই এটি হচ্ছে পূর্বপদ। আবার মুকুট পদটি পরে আছে, তাই এটি হচ্ছে উত্তরপদ। তাহলে আরও দুটো পরিভাষা আমরা শিখলাম, যে পূর্বপদ কাকে বলে আর উত্তরপদ কাকে বলে। তাহলে সমাসে বা ব্যাস বাক্যে যে পদটা প্রথমে থাকবে সেটাকে বলা হবে পূর্বপদ, যে পদটা পরে থাকবে তাকে বলা হবে পরপদ, আর পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তরপদ।
তাহলে যেটা পরে থাকবে সেটাকে আমরা বলতে পারি পরপদ বা উত্তরপদ। ঠিক আছে, তাহলে কি জানলাম আমরা? যে সমস্ত পদ হচ্ছে রাজমুকুট। একটি মাত্র উদাহরণ আজকে তোমাদেরকে দিলাম, শুধু অনুসর্গটা বোঝানোর জন্যে মধু দিয়ে মাখা, মধুমাখা ওই একবারই মাত্র উল্লেখ করেছি। বাকি পুরো আলোচনাটা চলছে একটা মাত্র উদাহরণের উপরে ভিত্তি করে, সেটা হচ্ছে রাজমুকুট। তাহলে এখানে আমরা কি জানলাম? সমস্ত পদ হচ্ছে রাজমুকুট, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য হচ্ছে রাজার মুকুট, সমস্যমান পদ মানে যে পদগুলো নিয়ে সমাস তৈরি হচ্ছে এখানে রয়েছে দুটো পদ রয়েছে, এক হচ্ছে রাজা আর একটা হচ্ছে মুকুট। এর মধ্যে রাজা শব্দটা আগে আছে তাই এটা পূর্বপদ, এবং মুকুট শব্দটা পরে আছে তাই এটা হচ্ছে উত্তরপদ বা পরপদ। তোমরা এই যে ধারণাটা আজকে দিলাম, এই ধারণাটা যদি মনের মধ্যে ভালোভাবে গেঁথে নিতে পারো, এরপরে আমরা যখন সমাসের বিস্তারিত আলোচনায় যাব, সমাস কত প্রকার, কিভাবে হয় সেগুলো, সেই চর্চায় যখন যাব তখন তোমাদের বিন্দুমাত্র অসুবিধা হবে না। অর্থাৎ সমাস ভালোভাবে বোঝার জন্যে আজকের যে আলোচনাটা হলো, এটা হচ্ছে একটা প্রস্তুতিমূলক আলোচনা। পূর্ব জ্ঞান তোমাদের সমাসে ঢোকার আগে, সমাসের গভীরে ঢোকার আগে যে জ্ঞানটা প্রয়োজন সেই জ্ঞানটা তোমরা আজকে অর্জন করে নিলে। এটা ভালো করে শোনো, বারবার শোনো, বোঝার চেষ্টা করো। খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি, একবার শুনলেই আশা করি বোঝা যাবে। মনে রাখার জন্যে হয়তো তোমাদেরকে দুবার শুনতে হবে, তোমরা দুবার শোনো। তারপরে যখন সমাসের মধ্যে ঢুকবো আমরা, তখন আর তোমাদের দেখবে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আজ এই পর্যন্তই তাহলে।